নমস্কার দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই জানেন এখনও কিন্তু করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে আমাদের কাছে একমাত্র হাতিয়ার মাস্ক, হাত ধোয়া বা স্যানিটাইজ করা এবং অন্যের সাথে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা অবশ্যই মাস্ক পরি। স্টুডিওতে আমরা একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান করি, তার জন্যে আমরা মাস্ক খুলে অনুষ্ঠান করব। দর্শক বন্ধুরা, আর কয়েক ঘন্টা পরই নতুন বছর আসছে, 2020 বিদায় নেবে। আর নতুন বছরের কাছে বোধহয় আমাদের সবার একটাই চাহিদা, সবাই যেন সুস্থ থাকে। তবে নতুন বছর আসছে বলে যে এই পৃথিবী থেকে সব রোগগুলো উধাও হয়ে যাবে তা কিন্তু নয়। আমাদের বুঝতে হবে যে রোগ থাকবে, কিন্তু আমরা কিভাবে সাবধান থাকতে পারি, আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। হ্যালো সুস্বাস্থ্যের গোটা টিম কিন্তু আপনাদের সুস্থ রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর তার জন্যে আজ 2020 সালের শেষ সন্ধ্যায় আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ এমডি ডক্টর অচিন্ত পাল। নমস্কার ডক্টর। নমস্কার দর্শক বন্ধুরা, 2020 বিদায়ের এই সন্ধ্যা, আগামী বছরটা আমরা নিশ্চয়ই অনেক আশা রাখছি যে ভালো কাটবে আমাদের, অ্যাটলিস্ট 2020 যেমন গেছে তেমন কাটবে না। কিন্তু চর্চায় আছে যে পাশ্চাত্য দেশগুলোতে আবারও করোনা ভাইরাস তার রূপ পাল্টে আছড়ে পড়েছে। কি হতে পারে আমাদের দেশে, আমরা কি করতে পারি, যদি আছড়ে পড়ে তখন আমরা কি করব, সেসব নানান বিষয় জানবো আজ ডাক্তারবাবুদের কাছে। ডাক্তারবাবু, করোনার নতুন স্ট্রেন আমরা শুনছি কিছুদিন ধরে, তো এই স্ট্রেনটা কি রূপ পাল্টেছে আপনাদের কাছে, মানে কি রিপোর্ট আছে, এবং এটা আমাদের এখানে আসার কতটুকু সম্ভাবনা আছে, আপনার কি মনে হয়? ঠিক আছে, দেখুন, এমনিতে তো কোভিড-19 আমাদের মোটামুটি জীবনধারা, লাইফস্টাইল পুরোটাই আমাদের সম্পূর্ণ পাল্টে দিয়েছে। ঠিক। আমাদের নতুনভাবে ভাবতে হয়েছে কিভাবে আমরা নিজেদের স্বাস্থ্য নিয়ে আরও কিছু সাবধানতা অবলম্বন করতে পারবো। এখন দেখুন, নতুন স্ট্রেন যেটা বলছেন, ইউকেতে যেটা রিসেন্টলি ডিটেক্ট হলো, ভাইরাসগুলো নিজেদের মিউটেশন করে, একটা মিউটেশন পদ্ধতির মাধ্যমে ওদের স্ট্রেইনটা চেঞ্জ হতে থাকে। তো এটা একটা নর্মাল প্রসেস, অনেক ভাইরাসই এমন স্ট্রেইন চেঞ্জ করে। আজকে এই মিউটেশনে এই স্ট্রেইনটা এসছে, কিছুদিন পর আরেকটাও আসতে পারে। আচ্ছা। তো এখন ব্যাপার হলো, যতটুকু আমরা জানতে পেরেছি সেটা আমাদের ইন্ডিয়াতে তো খুব একটা বেশি আসেনি এখনও, যতটুকুই এসেছে। ইনফেক্টিভিটি রেট, যেটা মানে আমাদের সংক্রমণ ক্ষমতা, ওটার অনেক বেশি, যতটুকু আমরা জানতে যেটা এখন রয়েছে কোভিড-19 এর এই ভাইরাসটা, এক্স্যাক্টলি সেটা থেকে এটার সংক্রমণ ক্ষমতা অনেকটাই বেশি। আচ্ছা। যদি একদম ডেটার হিসাবে বলা যায় তাহলে মোর দ্যান 70% অর অলমোস্ট 70% মোর। আচ্ছা, 70% থেকে বেশি ইনফেক্টিভিটি। কিন্তু তাই বলে মানে সংক্রমণ ক্ষমতা বেশি আছে, কিন্তু ওটার যে ভিরুলেন্স, মানে যেটা রোগ করার বা রোগটাকে সিভিয়ার করার যেটা ক্ষমতা, সেটা অলমোস্ট আগেরটার মতোই, এমনই আমরা জানতে পেরেছি এখন অবধি। আচ্ছা। তবে তাই বলে আগের সময় আমরা যতটুকু সাবধানতা অবলম্বন করেছি, আমাদের এখনও আরও সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে, কারণ আমরা জানি না কোভিড-19 ভাইরাস প্রথমে যেমন এসেছিল আমরা কিছুই জানতাম না এটা সম্বন্ধে। এখনও ইনফ্যাক্ট সেই পরিমাণে রোবাস্ট ডাটা এখনও আসেনি আমাদের সামনে। যতটুকুই আমাদের এক্সপিরিয়েন্স বা যতটুকুই আমাদের বিজ্ঞানীরা, যতটুকুই আমরা বিভিন্ন দেশ থেকে খবরাখবর নিয়ে বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে যতটুকুই আমরা গ্যাদার করতে পেরেছি, সেই হিসাবে এটা যথেষ্ট নয়, এখনও যথেষ্ট নয়। এই নলেজটাও এখনও যথেষ্ট নয়। ঠিক। সেক্ষেত্রে যে নতুন স্ট্রেইন, সেটা কি হবে, সেটা কি হবে, সেটাও আর একটা নতুন বিষয়। পুরোনোটা অলরেডি রয়েছে, পুরোনোটা অলরেডি এখনো আমাদের অনেক কিছু ধোঁয়াশা আছে। ঠিক। তার উপর নতুন স্ট্রেইন আবার এসছে, সেটা নিয়েও অনেক ধোঁয়াশা থাকতেই পারে। কিন্তু বেসিক জিনিস যেটা আমাদের সাবধানতা অবলম্বন করা, আমাদের প্রতিরোধ ব্যাপারে চিন্তা ভাবনা করা, সেটা কিন্তু সেম জায়গাতেই রয়ে গেছে। ওকে ডাক্তার, আমি একটু ফিরে আসছি এই বিষয় নিয়ে। একজন বন্ধু টেলিফোন রয়েছেন, দেখি উনি কি জানতে চাইছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? আমি রাজা বলছি। রাজা, কোথা থেকে বলছেন আর কি জানতে চাইছেন বলুন? আমি ধর্মনগর থেকে বলছি। ধর্মনগর থেকে বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি যে নতুন কোভিড-19 নতুন করোনা যে বের হয়েছে, এটার মধ্যে কি মাস্ক পরলে কি করোনা থেকে বাঁচা যাবে? ওকে, খুব প্রাসঙ্গিক প্রশ্ন রাজাবাবু, আপনি। হ্যাঁ বলুন। হ্যাঁ, যে
ডক্টররা যেখানে কিট পরে অসুস্থ হয়ে যাচ্ছেন, করোনা হয়ে যাচ্ছে তাদের, সেখানে কি মাস্ক পরে আমরা সুরক্ষিত কিনা? ওকে, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, প্রাসঙ্গিক প্রশ্ন, অনেকেরই মনে এই প্রশ্নটা জাগে যে ডাক্তারবাবুরা তো ফুললি কভার্ড থাকেন, ফুললি প্রোটেক্টেড থাকেন, Exactly. পিপি কিট পরা, তারপরেও ডাক্তারবাবুদের ইনফেক্টেড হচ্ছেন, তাহলে আমরা কি শুধু মাস্ক পরে করোনা ভাইরাসকে, আগেরটা হোক আর উনি যেটা বলছেন রাজাবাবু যে পরেরটা এখন যেটা আসছে সেটা থেকে আমরা দূরে থাকতে পারবো কিনা, মানে ওই রোগটা থেকে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি প্রথমে যেটা বলতে চাইবো, প্রথম প্রশ্নটা ছিল ওনার, ওটা কি মাস্ক আচ্ছা, পরলে সেই ডাক্তারবাবু, ভাইরাস আমি থেকে? ডাক্তারবাবু, এই প্রশ্নটাই আসছি, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, একটু দেখিনি একসঙ্গে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আলোচনা দিয়ে বলছি। আগরতলা থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন? আমি আমি প্রিসক্রিপশন করছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? এখন যে নতুন করোনা একটা সময় জানতে চাইছি। ওকে, চলুন সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। একই প্রশ্ন ডাক্তারবাবু, এখন যে নতুন করোনা ভাইরাসটা সম্বন্ধে আমরা সেটা নিয়ে আলোচনা করছি, দর্শক বন্ধু সঙ্গে থাকুন। আপনি মাস্ক পরে কতটুকু সেফ, এটাই আমাদের প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রথম প্রশ্নটা খুবই ভালো করেছেন যে নতুন স্ট্রেনটা যেটা এসছে সেটাতেও কি আমরা মাস্ক পরে সুরক্ষিত কিনা। হ্যাঁ, অবশ্যই বলবো। আমাদের কাছে এখন একমাত্রই হাতিয়ার আছে মাস্ক। মাস্ক, স্যানিটাইজার বা আমরা যেগুলো আমাদের নর্মাল যে রোগ প্রতিরোধকারী যেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, সেগুলো সেফ ডিস্টেন্স মেনটেন করা, ওইগুলো কিন্তু বেসিক জিনিসগুলো সেমই থাকবে। এই ভাইরাস, এই স্ট্রেনটার ক্ষেত্রেও বেসিক জিনিসগুলো সেমই থাকবে। ঠিক, ঠিক আছে, বরঞ্চ আমরা আরো বেশি করে আমরা এগুলো ইউজ করতে হবে, বেশি মাত্রায় এগুলো আমরা ফলো করতে হবে। এই জিনিসগুলো বেসিক যে নর্মগুলো, আমাদের দূরত্ব বজায় রাখা, হ্যান্ডশেক ডাইরেক্টলি না করা বা টাচ না করা, সেই জিনিস, যতগুলো। হ্যাঁ, মাস্ক পরিধান করা, এগুলো ডেফিনেটলি এগুলো আরো বেশি কার্যকরী ভাবে কারণ করতে আমাদের হবে। বুঝতে হবে ডাক্তারবাবু যে ভাইরাসটা আমাদের প্রবেশ করছে শরীরে নাক এবং মুখ দিয়ে, এক্স্যাক্টলি, বা অনেকটা কিছুটা চোখের মাধ্যমে বলছে কিছুটা infected হচ্ছে। ফোমাইট, যেমন আমরা কোনো টাচ করলাম, টাচের মাধ্যমে হাতে এলো, হাত থেকে আমরা নাক চুলকালাম বা কিছু চুল ধরলাম, সেই ক্ষেত্রে অনেকটা হচ্ছে কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমাদের মাস্ক পরাটা মানে হচ্ছে মুখটাকে, নাকটাকে ঢেকে রাখছি, অ্যাটলিস্ট সামনাসামনি কেউ যদি স্নিজ করে, হাঁচি কাশি দেয়, সেখান থেকে উড়ে এসে অ্যাটলিস্ট আমার হবে না, বারবার হাত মুখে মানে লাগছে না, সেখানে হচ্ছে না, তার জন্য মাস্ক পরতে হবে। অবশ্যই দর্শক বন্ধুরা, আজ আমরা শুধু করোনার যে নতুন স্ট্রেন বেরিয়েছে বা আসছে আমরা শুনছি বারবার, অনেকেই প্যানিক করছেন, অনেকেই একদমই গায়ে করছেন না, ভাবছেন যে পুরনো যে করোনা রয়েছে কোভিড-19 সেটারও মারণ ক্ষমতা চলে গেছে বলে আমরা এখন যে কোনোভাবে জীবনযাপন করতে পারি, কোনো একটা জায়গায় হয়তো ভুল করছি আমরা, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। ওনার সেকেন্ড যেটা কোশ্চেন ছিল, যথেষ্ট যুক্তিসঙ্গত কোশ্চেন, যেটা হয়তো আমরা ওটা আনসার করতে গিয়ে সেই ব্যাপারটা আমরা ওভারলুক হয়ে যাচ্ছে। সেটা হলো, উনি একটা প্রচন্ড একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছিলেন যে কেন ডাক্তাররা কেন পিপি কিট। দেখো, আমি এই প্রশ্নটা আবার আসবো, আরেকজন অপেক্ষা করছেন টেলিফোন, একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার আমি বিশাল আমার আচ্ছা, গোড়া খাদ্য একটি খাদ্য আপনার কিছু কিছু প্রতিকার আল্লাহ করার অনেক খাদ্য, এটা কি অত খেলে ভালো হয় স্যার? আচ্ছা, আপনার চুল কোথায় চুলকায়? হ্যাঁ, কোথায় চুলকায় আপনার যে বলছেন, আপনার ইচিং হয়তো, চুলকানি হয়তো? আমি বিশাল থেকে বলছি। চুলকানিটা কোথায় হয় শরীরে? শরীর বলুন আপনার সমস্যা। আর কি সর্দি কাশি, ওকে। সর্দি কাশি কতদিন ধরে সমস্যায় ভুগছেন? আমি তো এটা গলা খাদ্য এমনি কমসে কম 5 বছর মতো হয়েছে আর কি। হচ্ছে গলা খাদ্যায়, মানে আমি সেটাই, সেগুলো খাইছে তবু ভালো হয়নি আর কি। ওকে, বুঝতে পেরেছি। আমরা সঙ্গে থাকুন, আপনি আপনার বিষয় নিয়ে আলোচনা করবো আমরা। গলা খাদ্যায় বলতে আমি সেটাই ভেবেছিলাম যে চুলকায়, কিন্তু ভেবেছিলাম শরীরের অন্য জায়গায়। দর্শক বন্ধুদের একটা রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যে আপনারা যারা ফোন করছেন, হাতে ফোন নিয়েছেন এই অনুষ্ঠানে ফোন করার জন্য, আপনারা দয়া করে টিভি সেটের ভলিউমটা কম করে দেবেন, নয়তো আপনি টিভি সেট থেকে অনেকটা দূরে চলে যাবেন, না হলে ফিডব্যাকের জন্য আপনাদের কথা, আমাদের কথাটা ক্লিয়ার শুনতে পারি না, তখন কিন্তু ফোন ডিসকানেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে। দেখি এবার কে আছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ,
আমার মনে হচ্ছে জ্বালা করে ঝামেলা গালি নাড়বে নাড়বে শরীর জ্বালা পোড়া শরীর করে। জ্বালা করছে, কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? বলতে এটা আমি একটু নেসের সাথে তারপর ধরে চিকিৎসা নিই। আগে নেশা করতেন, এখন নেশা করেন না, কিন্তু আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে, মানে কত বছর বা মাস ধরে হচ্ছে? 5 মাস 5 মাস। আপনার বয়সটা একবার বলুন। বয়সটা থাকতো। না, ওনার সুগার বা আপনার প্রেশার এসব শরীরে কিছু? অন্য কোনো সমস্যা আছে, সুগার বা অন্য কোনো রোগের কোনো সমস্যা? কিছু নেই। বয়সটা কত বললেন? বয়সটা 31। 31। ওকে, আপনি সঙ্গে থাকুন, হ্যাঁ। আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, দুটো প্রশ্ন। আপনি প্রথম যেটা বলতে যাচ্ছিলেন, আমাদের প্রথম বন্ধু ধর্মনগর থেকে রাজা ফোন করেছিল, বলেছিল ডক্টরদের পিপি কিট পরার পরও কেন হয়ে যাচ্ছে, আমরা মাস্ক পরে সেফ থাকবো কিনা। আপনি সেটাই উত্তর দিতে হ্যাঁ, আসছেন। সেটাই। না, উনি বেসিক্যালি যেটা জানতে চাইছিলেন যে আমরা মাস্ক পরে কি করে সেফ থাকবো, ডাক্তাররা তো পিপি পরে। এখন একটা ব্যাপার আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে যে ডাক্তাররা কোন সেটআপে কাজ করতে যান। যেমন আইসিইউ সেটআপ বা যেখানে কোভিড এরিয়া, যে কোভিড ওয়ার্ড, সেটাতে অনেকগুলো কোভিড পেশেন্ট থাকেন। তো ওটা হাইলি ইনফেক্টিভ জোন, ওইগুলি হাই রিস্ক জোন। ওইগুলোতে কি হয়, ইউজুয়ালি ওই এরিয়াগুলোতে এত এক্সেসিভ মাত্রায় আপনার ভাইরাস থাকে। ঠিক। সোমাইট, সংক্রমণের chance কেবল অনেক বেশি। সংক্রমণের চান্স ওটাতে অনেক বেশি থাকে। ঠিক। তার চেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যারা ডাক্তাররা পিপি পরে যাচ্ছি, আমরা শুধু একটা পেশেন্ট দেখছি না, ওটা পেশেন্ট দেখে আমরা তো নেক্সট পেশেন্ট যেতে হচ্ছে, নেক্সট পেশেন্ট যেতে, ক্রস ইনফেকশনের ব্যাপারটাও আছে। আর প্লাস অ্যাট দ্য সেম টাইম ডক্টরদের সেফটিরও ব্যাপারটা আছে। ঠিক। তো কারণ ডাক্তারের সংখ্যা তো ডেফিনেটলি সর্বত্রই কম। কম। তো তার জন্য সেক্ষেত্রে আপনারা পিপি কিটটা ব্যবহার করছেন, হ্যাঁ। কিন্তু সাধারণ মানুষ মাস্কটা পরে হ্যাঁ। অ্যাটলিস্ট নাক মুখ ঢেকে রাখছে। ঢেকে রাখলে সেটা তো কমিউনিটিতে তো এত হাই ভাইরাল লোড থাকে না। হাই ভাইরাল লোড যেমন যেটাতে আইসিইউর মধ্যে থাকে, সেখানে ভেন্টিলেটরে আছে, সেগুলো হাই ভাইরাল লোড এরিয়া থাকে। তো কমিউনিটিতে তো সেই ক্ষেত্রে সেমনটা থাকে না। সেক্ষেত্রে আমাদের সেফ ডিস্টেন্স এবং যদি আমরা মাস্ক পরিধান করি, সেটাই অনেকটাই রক্ষা করবে। আমি বলছি না ফুল প্রুফ হতে পারবে, ফুল প্রুফ হয়তো বিভিন্ন আমাদের আরো অনেক কিছু ফাঁকফোকর থেকে যেতেই পারে, কিন্তু তারপরে কিন্তু- অনেকটা সেভ করবে হ্যাঁ, যদি একটা অনেকটা ঠিকভাবে মানে অনেকটাই সেফ থাকবে। ভালো মাস্ক পরা হয়, তাহলে অনেকটাই সেফ থাকবে। ডাক্তারবাবু, আমাদের পরে যে দুজন বন্ধু ফোন করেছিলেন, প্রথম একজন 5 বছর ধরে বলছেন গলায় চুলকায় এবং সেটা থেকে ওনার কাশি হয়, সর্দি কাশি হয়, এবং এই যে এটা কমছে না। 5 বছর ধরে অনেক ওষুধ খেয়েছেন, বলছিলেন ট্যাবলেট খেয়েছেন, এবং পরের বন্ধু বলছেন যে নার্ভের জ্বালা করে, সারা শরীর ওনার জ্বালা করে, 5-6 মাস ধরে হচ্ছে। আগে উনি নেশা করতেন, কোনো একটা নেশা সেবন করতেন হয়তো, এখন এটা করেন না, তারপরেও এটা অ্যালকোহল বলেছিলেন হ্যাঁ, আসলে। ওকে। তো প্রথম বন্ধুর জন্য কি সাজেশন থাকবে আপনার? গলা সেটাতে চুলকাচ্ছে 5 বছর। সেটা যেহেতু 5 বছর ধরে হচ্ছে, আমার মনে হয় সেটা ক্রনিক কোনো একটা বিষয় আছে, অ্যালার্জিক কোনো বিষয় আছে। তো সেটা অ্যাকচুয়ালি এক্সামিন না করে বোঝা যাবে না। আচ্ছা, কিসের থেকে একটু যেমন হচ্ছে? আমাদের যেমন সিজনাল কিছু ভেরিয়েশন থাকে, সিজনাল শীতের সময় যেমন অনেক সময় সর্দি কাশি, বা বৃষ্টির সময় আমাদের ইনিশিয়ালি সিজন চেঞ্জ পরিবর্তনের সময় আমরা দেখি অনেক সময় আমাদের কমন ফ্লু যেটা হয়, কমন কোল্ড যেটা হয়, ওনার ক্ষেত্রে সেটা অবশ্যই নয়। সেটা যেহেতু 5 বছর ধরে লিঙ্গার করছে, তো আমার মনে হয় একজন ভালো ডক্টরকে দেখিয়ে ওনার কিছু ব্লাড টেস্ট আছে, কিছু লোকাল এক্সামিনেশন করতে হবে ওনার নাকের বা ভিতরে, গলার ভেতরে কোনো উনি কি আপনি কাকে রেফার chronic করছেন? problem একজন আছে। ইএনটি স্পেশালিস্ট দেখাবেন না একজন এমডি কাউকে? না, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রথমেই একজন ইএনটি স্পেশালিস্ট দেখিয়ে নিলে ভালো, যেহেতু 5 বছর ধরে ব্যাপারটা লিঙ্গার করছে। লোকাল কোনো কোজ আছে কিনা সেটা আগে রুল আউট করে নিতে হবে। ওকে। তারপর উনি যে কনসার্ন স্পেশালিস্ট বিভিন্ন টেস্ট ফেস দেবেন, ওগুলোর পরে যদি ডেফিনেটলি কোনো কিছু আসে, যদি মেডিকেল কোনো প্রবলেম থাকে, মেডিসিনের প্রবলেম থাকে, উনি মেডিসিন ডাক্তারের কাছে পাঠিয়ে সিস্টেমেটিক দেবেন। ওয়েতে ওনার ট্রিটমেন্টটা করুন। হ্যাঁ, ডেফিনেটলি। ফাইন। এরপর যে বন্ধু ফোন করেছিলেন বিশ্রামগঞ্জ থেকে, ওনার নার্ভের সমস্যা বলছেন, নিজে থেকেই বলছেন হ্যাঁ, হয়তো। সেটা অনেকেরই হয়, জ্বালা সেটা যে জ্বালা করছেন আমি শুনেছি। তো ওইটার একটা প্রধান কারণ যেমন থাকে ক্রনিক কিছু ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো কিছু ক্রনিক ডিজিজ থাকে যেগুলোতে আমরা কমনলি পেয়ে থাকি এমন টাইপের পেশেন্ট যাদের সারা শরীর জ্বালা করে, নার্ভের কিছু প্রবলেম, নিউরোপ্যাথি যেটা আমরা বলি। ওনার ক্ষেত্রে যেটা একটা অফেন্ডিং যেটা কারণ হতে পারে সেটা হলো ড্রিঙ্কস। উনি যেটা ড্রিঙ্কস করতেন, তো ড্রিঙ্কসে অ্যালকোহল যারা সেবন করেন ওদেরও ক্ষেত্রেও কিন্তু অ্যালকোহলিক পলিনিউরোপ্যাথি বলে একটা টার্ম আছে, সেটা থেকেও হতে পারে। আচ্ছা, এতে কি নার্ভগুলো কোনো কোনো উইক হয় বা নষ্ট হয়, এর জন্য জ্বালা হচ্ছে? এক্স্যাক্টলি তাই নয়, নার্ভ এন্ডিংগুলোতে কিছু মানে ইরিটেশন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, না কিছু যেমন কিছু ভোতা হয়ে যায়, আমাদের কিছু টিংলিং, নার্ভনেস, এমন কিছু সেন্সেশন হয় এটার পরে।
তো অ্যালকোহলিক পলিনিউরোপ্যাথি একটা কারণ হতে পারে ওনার। ওনার সমস্যা হলো। হ্যাঁ, যদিও এমনভাবে ডাইরেক্ট বলে দেওয়া যায় না যে ওনার এই কজটা এইটাই। তাহলে এখন ওনার কি করার মানে বেসিক্যালি? ডেফিনেটলি কোনো নিকটবর্তী হসপিটালে গিয়ে কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করলে যে অ্যাসোসিয়েটেড অন্য কোনো ডিজিজ আছে কিনা, যেমন হাইপার টেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, ওই ডিজিজগুলো রুল আউট করতে হবে প্রথমে। আর ওনার যেটা একটা হিস্ট্রি বলেছিলেন যে এডিকশনের একটা হিস্ট্রি ছিল, সেটাও পরিহার করতে হবে। আর সেটা থেকে যদি হয়ে থাকে কিছু স্পেসিফিক ওষুধ আছে দিলে উনি ডেফিনেটলি সুস্থ হয়ে তাহলে যাবেন। এটা তাহলে বড় হওয়ার চান্স নেই যদি না, উনি treatment ডেফিনেটলি করেন। সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে হ্যাঁ। যাবেন। ওকে, চলুন দেখি এবার কে আছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি, সুস্মিতা। বলা ছিল যে সকালে যখন উঠি প্রচন্ড হাঁচি সর্দি বা ঠান্ডা লাগলে প্রচন্ড হাঁচি সর্দি। আচ্ছা, এটা কি শুধু ঠান্ডার দিন, এটা কি শুধু ঠান্ডার দিনই হয় নাকি সারা বছরই হয়? না না, সব সময় হয়। আচ্ছা, সবসময়। আর বিভিন্ন আমাদের তো এখন স্কুল খুলেছে, তো স্কুলে কিভাবে চলার জন্য এটা যদি একটু বলে দিতেন। ওকে, তুমি স্কুল স্টুডেন্ট, ওকে ফাইন, থ্যাংক ইউ সুস্মিতা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, আপনাকে থ্যাংক ইউ। ওকে, সকালে উঠলে এই যে ডাক্তারবাবু, এটা খুব কমন একটা প্রবলেম, সকালে ঘুম থেকে উঠলেই বিশেষ করে ঠান্ডার দিনে হয়। সুস্মিতা বলছে যে ওর সারা বছরই হয়, হাঁচি শুরু হয়ে গেল, সর্দি লেগে গেল, কাশি লেগে গেল। এটা কি হয় এবং স্কুলে কিভাবে থাকবে সেটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, একটু দেখে নি। হ্যালো, স্যার নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি আসাম সিমাই গোবিন্দনগর পার্ট 2। ওকে, আসাম গোবিন্দনগর থেকে বলুন, কে বলছেন, কি জানতে চাইছেন? আমার নাম হলো তপন দাস। বলুন তপন বাবু, কি জানতে চাইছেন? হ্যালো। আচ্ছা শুনুন। হ্যাঁ বলুন তপন বাবু, একটু তাড়াতাড়ি বলতে হবে কারণ আমরা সময় খুব কম। আচ্ছা, শুনুন, হ্যাঁ বলুন। আমার প্রবলেম জানেননি, আমার প্রবলেমটা হইলো যে আমার যে শরীরের রুম আছে না, হ্যাঁ এগুলো রুম আছে যেটা এগুলোর ব্রেড খালি মানে খুজলি হয়। আচ্ছা, এটা কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে আপনার? হ্যাঁ, কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে আপনার? তোমার 2-4 দিন চলে। 2-4 দিন ধরে হচ্ছে। ওকে, আপনার বয়সটা একবার বলুন। হ্যাঁ, বয়সটা বলুন আপনার। সমস্যা এইটাই মানে ওই যে খুজলি হচ্ছে। Okay. মানে আমার যে শরীরের রুম আছে না, বুঝতে পেরেছি তপন বাবু, আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি সঙ্গে থাকুন, আমরা আপনার বিষয় নিয়ে আলোচনা করবো ডাক্তারবাবুর সঙ্গে। যদিও এটা স্কিনের প্রবলেম ডাক্তারবাবু, কিন্তু তার আগে সুস্মিতার প্রশ্নে আসি। সকালে এই যে সর্দি কাশি লেগে যাওয়ার, এটা কি টোটালি অ্যালার্জেটিক নাকি অন্য কোনো কারণে থাকতে পারে? দেখুন, অ্যালার্জির সমস্যা অনেকেরই থাকে এমন টাইপের, যাদের স্পেশালি বাচ্চাগুলো, যে উনি যে ও যেমন বলছিল যে সকালবেলা উঠলেই হাঁচি হয় বা কিছুদিন পর পরই সর্দি হয়, তো সেগুলো একটা বিষয় আছে, একটা অ্যাটোপি বলে একটা বিষয় আছে। তো আমি বলতে চাই যে এটা কিন্তু নিরাময়যোগ্য। আচ্ছা, এই রোগটা curable, এটা হ্যাঁ, curable। এটা কিউরেবল। এবং কিছু এখন আমাদের অনেক ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে, কিছু ভালো ভালো নেজাল স্প্রে আছে, ড্রপস আছে, যেগুলো দিলে ওইগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তার উপর এটা থেকে আমি আরেকটা জিনিস স্পষ্ট করতে চাইছি যে এইগুলো কিন্তু ভবিষ্যতে অনেকেরই একটা ট্রিগার, অ্যাজমা যেটা শ্বাসকষ্টের রোগ, সেটার একটা ট্রিগার, যে এমন মাঝে মাঝেই সর্দি লেগে যাওয়া, সর্দি হওয়া, যাদের প্রায় সময়ই থাকে, রিকারেন্ট রাইনাইটিস যেটাকে বলি, সেটাও কিন্তু ওয়ান অফ দ্য ট্রিগার, যে ব্রঙ্কিয়াল অ্যাজমার এক্সাজারবেশন, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো যাদের অ্যাজমা পেশেন্ট আছে। তো আমরা যদি প্রথমেই ওই রিকারেন্ট রাইনাইটিস, যেটা বারবার সর্দি হওয়া, সেটাকে প্রিভেন্ট করতে পারি, ওই অ্যাজমার অ্যাটাকগুলো অনেকটা কমে যায়। আচ্ছা, মানে এটাকে ট্রিটমেন্ট না করলে ভবিষ্যতে ভবিষ্যতে প্রবলেম হতে হতে পারে। পারে। হ্যাঁ, প্রবলেম হতে পারে। তো সেই জন্য আই থিঙ্ক সি নিডস ট্রিটমেন্ট। মানে তাহলে সুস্মিতাকে এখন কি করার, মানে কাকে কনসাল্ট করার, মানে এমডি একজন? হ্যাঁ, এমডি মেডিসিনের ENT কাছে তো যেতে পারে, বা এখানে ইএনটি, হ্যাঁ ENT ও করতে পারে। ইএনটিও যেতে পারে, কোনো এনটিও অসুবিধা করতে নেই। পারে, হ্যাঁ, একজন হ্যাঁ। এমডির সঙ্গে কনসাল্ট করতে এগুলো পারে। আসলে কম্বাইন্ড অ্যাপ্রোচ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি হয়, চেস্ট ফিজিশিয়ানও দেখতে পারে, বা ইভেন সিম্পল জেনারেল ইন্টারনাল মেডিসিনের কেউ দেখতে পারেন, ইএনটি স্পেশালিস্ট, এগুলো কম্বাইন্ড অ্যাপ্রোচ থাকে ইউজুয়ালি। ওকে ফাইন, এটাই আসলে কমন ডিজিজ। দর্শক বন্ধুরা, এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের লাইফে, ছোট বাচ্চারা সকালে উঠে হাঁচি দিচ্ছে, ঠান্ডা লেগে গেছে বলে অনেক পেরেন্টসরা, অনেক গার্জিয়ানরা একটু ওভারলুক করেন, কিন্তু ডাক্তারবাবু যেটা বলছিলেন আগামী দিনে সমস্যা হলেও হতে পারে, তাই এখন ট্রিটমেন্ট করিয়ে নেওয়া ভালো। আরেকটা প্রশ্ন সুস্মিতা করেছিলেন, এখন স্কুল খুলেছে, অনেক বাচ্চারাই সিনিয়র বাচ্চারা ওরা স্কুলে যাচ্ছে, অ্যাপ্রোচ কি থাকবে স্কুলে, কিভাবে না, সেটাই
এমন প্রবলেম যাদের আছে ওনারা সবসময় একটু শীতের কাপড় চোপড় তো যেতেই হবে, হ্যাঁ। প্লাস এখন যেটা কুয়াশার ব্যাপার আছে, প্লাস ওদের ধুলাবালি ওগুলো থেকে একটু দূরে থাকতে হবে। বা মাস্ক এখন তো একটা বিশেষ ইম্পর্ট্যান্ট, কোভিডের জন্য আমাদের প্রোটেক্টিভ, প্লাস এখন আমরা দেখেছি যারা মাস্ক এই কিছুদিন ধরে আমরা যেহেতু সবাই মাস্ক পরছি, কিন্তু এই ডিজিজগুলো এই ডিজিজগুলো অনেকেরই কমে গেছে। আচ্ছা, যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমার অ্যাটাক বারবার হতো ওদের অনেক কমে গেছে, বা সিওপিডি যাদের বয়স্ক লোকদের সিওপিডির একিউট এক্সাজারবেশন হয় ওগুলো কিন্তু অ্যাটাক অনেকাংশে কমে গেছে। হাসপাতালে আমরা এইসব পেশেন্ট এখন কম পাচ্ছি আগে যেমন পেতাম। ওকে, এটা কিন্তু একটা মাস্কের পজিটিভ পজিটিভ এফেক্ট। তো মাস্ক পড়তে হবে, আর মাস্ক পরে রাখা ভালো, ধুলাবালি থেকে একটু নিজে থাকতে হবে, পোলেন যেগুলো বা ফুলের রেণু এগুলো থেকে একটু, বা ডাস্ট, হাউস মাইট ওগুলো থেকে একটু তাহলে সাবধান স্কুলে থাকতে গিয়েও হবে। মানে সুস্মিতা যেটা জানতে চাইছিল, ওকে চলুন আমি একটু দেখিনি, একজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি রাজু বলছি কুয়েত থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ আমার 19 বছর বয়স, আর আমার ডায়াবেটিস আছে গত 1 বছর ধরে। কিন্তু আমার ছোটবেলা থেকে আমার পায়ে রোগে টান দিত, কিন্তু এখন মানে হঠাৎ হঠাৎ রোগে পায়ে টান দিচ্ছে, মানে খুবই টান দিচ্ছে আর কি। আচ্ছা, ডায়াবেটিস আছে বলছো, তোমার লাস্ট সুগার কবে মেপেছিলে এবং কত ছিল? এই তো লাস্ট মেপেছিলাম 2 মাস আগে। 2 মান্থস আগে কত ছিল? এটা ছিল 211, মানে উপরেরটা। আচ্ছা, খাওয়ার পর? ওকে, আর হ্যাঁ খাওয়ার পর। আর খাওয়ার আগে? খাওয়ার আগে ছিল 169। 169। ডায়াগনোস কবে হয়েছিল? 19 বছরে ডায়াগনোসিস হয়েছিল নাকি এর আগে ডায়াগনোস হয়েছিল? হ্যাঁ মানে এই সুগার যে বেশি বেড়ে গেছে এটা ধরা পড়লো কবে? 1 বছর হয়েছে? হ্যাঁ 1 বছর, মানে গত বছর নভেম্বর মাসে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আর জানবেন কিছু? না, ঠিক ওকে চলুন, সঙ্গে থাকুন রাজু, আপনি সঙ্গে থাকুন। হুম। ডাক্তারবাবু, তো যেটা প্রশ্ন ছিল, তপনবাবু আসাম থেকে ফোন করেছিলেন, আমি সেই বিষয়ে আসবো, কিন্তু তার আগে স্কুলে এখন বাচ্চারা যারা যাচ্ছেন তাদের মাস্ক, স্যানিটাইজার আর অন্যের সঙ্গে দূরত্ব বজায় রাখা, এছাড়া তো আর কিছু করার নেই। না, কোভিড রিলেটেড এগুলো তো মাস্ট। ওকে, এগুলো করতে হবে। তপনবাবু ফোন করেছিলেন যে কয়েকটা দিন ধরে উনি দেখছেন যে ওনার লোম কোপে, যে আমাদের পশম থাকে, পশমের কোপে শরীরে কোনো একটা খুজলি হচ্ছে। এটা কি কোনো স্কিন ডিজিজ নাকি? এটা স্কিন ডিজিজ। এখন ব্যাপারটা, এখন উনি পার্টিকুলার এরিয়া বলে দেননি আমাদেরকে কোন জায়গাতে অ্যাকচুয়ালি আছে। এগুলো কিছু ফাঙ্গাল ইনফেকশনও আছে, এই সময়টাতে অনেক সময় হয় ফাঙ্গাল ইনফেকশন হয়। আমাদের অ্যাকচুয়ালি মেনলি প্রপার হাইজিন মেনটেন করতে হবে, বডি হাইজিন মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এইসব ক্ষেত্রে। আর যদি এগুলো ফাঙ্গাল ইনফেকশন থাকে সে অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট আছে বিভিন্ন, আমাদের যে কোনো ডাক্তারবাবুর কাছে যে কোনো হসপিটালে গেলেই লিখে দেবেন অ্যান্টিফাঙ্গাল বা অন্য কোনো কিছু। যদি এটা যদি ফাঙ্গাস রিলেটেড না হয়, অন্য কিছু হয়, অ্যালার্জিক কিছু হয়, তাহলে সেই ডায়াগনোসিসের একটা প্রয়োজন আছে, ক্লিনিক্যাল ডায়াগনোসিসের প্রয়োজন নিশ্চয়ই। 19 বছর বয়সে বলছে সুগারের পেশেন্ট, যার এরকম সুগার 200-র উপর এবং 160, আর পায়ে রগে টান পড়তো ছোটবেলা থেকেই, আর এখন একটু বেশি হচ্ছে। 19 বছর বয়সে সুগার, ডাক্তারবাবু দেখুন 19 বছর বয়সের সুগার, এখন আমাদের একটা চিন্তার বিষয় আছে যে সেটাতে ওনার টাইপ 1 ডায়াবেটিস কিনা। টাইপ 1 ডায়াবেটিস যেটা আমাদের যেগুলো জেনেটিক থাকে, বংশগত, প্রথম থেকেই জীবনের শুরু থেকে ডায়াবেটিস যাদের হয়, তো সেই ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ইনসুলিন দিতে হয়। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের, ম্যাক্সিমাম না, অলমোস্ট অল পেশেন্টকে আমরা ইনসুলিন দেই। ইনসুলিন ছাড়া অন্য আমরা যেসব বাজারে অ্যাভেলেবেল ওষুধপত্র আছে, খাওয়ার ওষুধপত্র, সেগুলোতে খুব একটা কাজ আসে না। যেটা আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে যেটা দেখি, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের জন্য আমরা দুটোই ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে ডায়াগনোসিস করতে হবে যে ওনার আসলে এটা টাইপ 1 ডায়াবেটিস কিনা, সেটা প্রথমত এটা মাস্ট। লাইফস্টাইল মডিফিকেশন সবার ক্ষেত্রে সেম। লাইফস্টাইল মডিফিকেশন মিনস আপনি পরিমিত খাবার খাওয়া, মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়া, হাই ফাইবার ডায়েট নেওয়া, এগুলো তো আছেই সবার জন্য করতে হবে। মানে একজন সিনিয়র সিটিজেন যা করবে ও তাই করতে হবে। এক্সারসাইজ, সবকিছু এগুলো মেনটেন, লাইফস্টাইল মডিফিকেশন মাস্ট। সঙ্গে এখন দেখতে হবে সেটা টাইপ 1 না কি টাইপ 2, সেটা ডায়াগনোসিস প্রথম। যে কোনো ডাক্তারের কাছে হসপিটালে গেলেই বলে দেবেন, উনি কিছু সিম্পল কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ওই পরীক্ষা নিরীক্ষাগুলো করে জানা যায় যে এটা টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস। তো সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্রোগ্রেস হতে হবে, এবং সেভাবে ট্রিটমেন্ট করলে ওনার সুগার অতি সহজেই
ঠিক করা যাবে সুগারের প্রবলেমটা। ওকে, আর সেই সুগার থেকে কি যে পায়ে যে বলছে রগে টান হ্যাঁ, হচ্ছে, ক্র্যাম্প হচ্ছে বেশি? হ্যাঁ, অনেক ক্ষেত্রে ওই সেই প্রথমে যেটা বলছিলাম নিউরোপ্যাথির একটা বিষয় আছে, নিউরোপ্যাথি থেকেও হয়, প্লাস ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা আমাদের যেমন আমাদের শরীরে অনেক সময় সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোর অভাব দেখা দেয় অনেক সময়, সেটা থেকেও হতে পারে। তো অ্যাকচুয়ালি এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ করতে হবে যে কি হয়েছে অ্যাকচুয়ালি। প্রথমে ডায়াগনোসিসের পরে এগুলো যে কমপ্লিকেশন হচ্ছে, কমপ্লিকেশনটা কি ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন নাকি অন্য কিছু, আচ্ছা, আদার কোনো কোমরবিডিটি আছে কিনা সেগুলো দেখতে হবে। ওকে, টোটাল ডায়াগনোসিসটা ওর প্রয়োজন আছে, শুধু একটা জিনিসের জন্য চিকিৎসা করলেই সেটা এইটা এমন নয় যে পা টানা দিচ্ছে আমি এই ওষুধটা খেলাম আমি ঠিক হয়ে গেলাম, ওকে, এটা এমন নয়। টোটাল ডায়াগনোসিসটা হ্যাঁ, প্রয়োজন আছে। exactly. রাজুবাবু শুনলেন, আপনি ডাক্তারবাবু কি বললেন? চলুন দেখি এবার কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে আছেন, কোথা থেকে আছেন বলুন? স্যার আমি প্রদীপ মালাকা বলছি, তামাতুলি থেকে। প্রদীপ বাবু বলুন, কি জানতে চাইছেন? স্যার আমার বাবা আর প্রেশার আর কি, আচ্ছা, তো ওনার প্রেশারটা মানে কমছে না, ওই নিলে আইটি 5 ইঞ্চি ট্যাবলেটটা খায় আর কি। আচ্ছা, বাবার বয়সটা বলুন আগে। বয়সটা 80 বছর। 80 বছর। আর মানে প্রেশার যে হাই থাকে, লাস্ট যদিন মেপেছিলেন সেদিন কত ছিল? হাই প্রেশার হাই প্রেশার কত ছিল লাস্ট যেদিন মেপেছিলেন সেদিন কত ছিল? 200 উপর। 200-র উপরে, উপরেরটা? হ্যাঁ। কত বছর ধরে প্রেশার? নিলে আইটি 5 ইঞ্চি ট্যাবলেট তো আর কমে না ওষুধটা। আচ্ছা, এমনি অনেকটা অন্য ওষুধ দিলে তারা ভালো হয়। ওকে, উনি দিলে ভালো হবে স্যার। প্রদীপবাবু একটা কথা বলি, আপনাকে ডাইরেক্ট তো ডাক্তারবাবু এইভাবে ওষুধের নাম বলতে পারবেন না পেশেন্টকে না দেখে। তবে একটা জিনিস বলুন যে উনি কতদিন ধরে এই প্রেশারে ভুগছেন? 2-3 বছর হয়ে গেছে। ডাক্তারবাবু আপনার সাজেশন, ওনাকে অ্যাডভাইস। আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে স্যার, একটু নাম বললে ভালো হয়। ট্যাবলেট চেঞ্জ করে দিলে স্যার ভালো হবে। প্রদীপবাবু, আর এখন আপনাকে একদম সরাসরি আমি বলছি ডাক্তারবাবু বলার আগে, এখান থেকে ডাক্তারবাবু পেশেন্টকে না দেখে ওনার অন্য কোনো সমস্যা আছে কিনা, প্রেশার কত না মেপে ওষুধটাকে তো চেঞ্জ করতে পারবেন না। আর ওষুধটা যিনি দিয়েছিলেন ডাক্তারবাবু, যদি ওনাকে কনসাল্ট না করতে পারেন তাহলে যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে আপনি কনসাল্ট করলে ওনার প্রেশার দেখে হয়তো ওনাকে সাজেস্ট করবে। আপনি সঙ্গে থাকুন, আমরা আলোচনা করছি। 80 বছর, কোনো একটা ওষুধে ওর প্রেশার কমছে না, এটা অনেকেরই হয়। উনি কনসার্ন আছেন, তার জন্য উনি বলছেন ওষুধটা পাল্টাতে। অনেকেই জানেন না যে ওষুধটা পাল্টালে কমতে পারে। এক্স্যাক্টলি, ওনার কনসার্ন ডেফিনেটলি খুব ভালো, মানে বাবার জন্য তো চিন্তা করছেন এমনভাবে। ঠিক, ডেফিনেটলি এই সচেতনতা আমাদের জরুরি, কারণ আমরা মানে এই ব্যাপারে আমি জাস্ট একটু প্রাসঙ্গিকভাবে বলছি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে হসপিটালে হঠাৎ করে এলো স্ট্রোক হয়ে, সিবিএস সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়ে এলো হসপিটালে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারি যে প্রেশার ওষুধ খেতেন, প্রেশারটা এডুকেট কন্ট্রোল ছিল না, বা বয়স্ক মানুষ ঠিকঠাক ওষুধ খেতেন না। সেটাও কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ইস্যু এই ক্ষেত্রে। আমি এমন একটা পরিবারের কথা জানতাম, ওরা ওদের মাকে খুব ভালোবাসতেন, কিন্তু একদিন যখন হসপিটালে নিয়ে এলেন আমি দেখলাম, আমি বললাম আপনারা তো এত কেয়ার করেন, ওষুধগুলো খেতে কিন্তু পরে দেখা গেল ওনার ওষুধের বক্স প্রতিদিন জিজ্ঞেস করতেন, হ্যাঁ আমি খেয়েছি। বয়সের ডেফিনেটলি একটু ডেমেনশিয়া থাকে, কিছু ভুলে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু পরবর্তীকালে ওই প্যাকেটটা খুলে দেখা গেল যে ওষুধপত্র সবগুলোই রয়ে গেছে, খাননি, গত 1 মাস ধরেই প্রেশারের ওষুধ খাননি। তো এটা একটা পেশেন্টস কমপ্লায়েন্স, সেটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। প্রদীপবাবু, তাহলে এখন কি করা উচিত? আমি যেটা বলবো যে প্রথম এটা দেখবেন যে উনি ওষুধটা ঠিকঠাক খাচ্ছেন কিনা, 1 নাম্বার 2 হলো বাকি অ্যাসোসিয়েটেড যেগুলো, যেমন নুন কম খাওয়া, বা আপনার তেল জাতীয় জিনিস কম খাওয়া, বা আপনার রেগুলার একটা শারীরিক পরিচর্যা, শরীরচর্চা করা, হ্যাঁ সেগুলো দেখতে হবে। আর অ্যাসোসিয়েটেড অন্য সাথে যেমন ক্রনিক কিডনি ডিজিজ, যেগুলো কিডনির কোনো সমস্যা আছে কিনা, যাদের কিডনির সমস্যা আছে ওদের প্রেশার ইউজুয়ালি একটু উপরের দিকে থাকে, তো সেই ক্ষেত্রে ওই ব্যাপারটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, ওই দিকেও আমাদের ট্রিটমেন্ট দিতে হবে যাতে প্রেশারটা ঠিকঠাক হয়। আর প্রেশার থেকেও ক্রনিক কিডনি ডিজিজ হয়, আবার ক্রনিক কিডনি ডিজিজ যাদের হয় অন্য কারণে ওদেরও আবার প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা দুদিকেই সম্ভব। তো সেক্ষেত্রে ওনার দেখতে হবে প্রথমে অ্যাসোসিয়েটেড, যেমন আরও বিশেষ কোলেস্টেরলের বিষয় আছে একটা, বা অন্য কোনো সমস্যা থেকে প্রেশারটা বাড়ছে কিনা। আর বয়সের সাথে সাথে রক্তনালীগুলো একটু স্টিফ হয়, কিছুটা আমাদের আসে, কিন্তু সেটাতে এত বাড়বে না, উনি যেটা বলছিলেন সেটা বাড়বে না। তো ডেফিনেটলি ওনার যেটা করণীয় সেটা হলো দেখা যে ওষুধ ঠিকঠাক খাচ্ছেন কিনা, বাকি জিনিসগুলো যেগুলোতে
প্রেশার বাড়তে পারে সেগুলো কন্ট্রোল আছে কন্ট্রোলে আছে কিনা, তারপরেও যদি থাকে তাহলে ডেফিনেটলি হাসপাতালে গিয়ে দেখাতে হবে, কিছু টেস্ট ফেস্ট করিয়ে নিয়ে সে অনুযায়ী ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যাবে। ওকে, প্রদীপ বাবু আপনি শুনলেন ডাক্তারবাবু কি বললেন। চলুন এবার দেখি আমাদের সঙ্গে আর কে আছেন। হ্যালো, দর্শক বন্ধু, আপনি টিভি সেট থেকে দূরে না শুনলে কিন্তু আমরা কথা শুনতে পাবো না আপনার। চলুন, হ্যালো, চলুন আপনার কথা। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? চলুন, সঙ্গে থাকুন আপনি সঙ্গে থাকুন। দেখো, আপনি বলছিলেন সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হওয়া, আমরা এটা আজকাল খুব শুনছি, বিশেষ করে সিনিয়র সিটিজেন্স বা যারা একটু বয়স্ক আছেন ওদের ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি কি, সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স কেন হয়? আচ্ছা, এটা তো আরেকজন বন্ধু আছেন সঙ্গে, দেখি একটু কি আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা দুর্গাচুমে বলছি। আগরতলা দুর্গাচুমনি থেকে কে বলছেন, কি জানতে চাইছেন বলুন। না, আমি তো বড় বড় পাথরের ব্যাপারে বলছিলাম, অনেক বড় বড় পাথরের ব্যাপারে তোমার আছে আপনার ওষুধ? ওষুধ তো পরে হবে, কিন্তু আপনি কে বলছেন বলুন, আগে আপনার নামটা বলুন আর তারপর বলুন যে গলব্লাডারের কি সমস্যা আপনার। দুর্গাচুমে মাটি মনোবল পড়লি। ওকে, বুঝতে পেরেছি, সমস্যা কি বলুন। হ্যাঁ, আমার তো গোলবান পাথর না, পাথর কি ব্যাপারে কি এটা জানেন? গলব্লাডারে পাথর হয়েছে, আপনাকে কে বলেছে? আপনি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখেছি। ওকে, আপনাকে সোনোগ্রাফি করে বলা বলছিল আর কি, কি করার জন্য বলেছে? অপারেশন বলছিল। অপারেশন কোন ওষুধ আছে? অপারেশন না করে কোনো ওষুধ আছে কিনা। ওকে, আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন ডাক্তারবাবু। এটা যদিও উনি বলেছেন হয়তো অন্যভাবে, কিন্তু এটাও একটা ফ্যাক্ট। এই গলব্লাডার বলুন বা যে কোনো অপারেশনের নামে তো একটা ভয় বিরাট বড় থাকেই মানুষের, আর এই কোভিড পিরিয়ডে অনেকেই ভয় পাচ্ছেন। সো অন্য কোনো ওয়ে আউট কিছু আছে কি, মানে গলব্লাডারের স্টোন? না, দেখুন, এখন গলব্লাডার স্টোন এটা, এই বিষয়টা নিয়ে সার্জন ইজ দ্য বেস্ট পারসন টু টেল কি করতে হবে। এটা সাইজের উপরে ডিপেন্ড করে, স্টোনটা কতটুকু সাইজ আছে বা মাল্টিপল স্টোন আছে কিনা, নাকি সিঙ্গেল স্টোন, এটা কি আমাদের সিবিডি যেটা কমন বাইল ডাক্ট সেটাকে গিয়ে আটকে পরবর্তীকালে জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেগুলো সার্জন বেস্ট বলতে পারবেন। সার্জন যদি সব কিছু দেখে, সোনোগ্রাফি রিপোর্ট দেখে বা ক্লিনিক্যালি এক্সামিন করে বলেন যে না ওনার অপারেশন করতে হবে, তাহলে অপারেশনেই যাওয়া উচিত। কারণ আদারওয়াইজ পরবর্তীকালে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে। এই যেগুলো বললাম, পরবর্তীকালে অবস্ট্রাকটিভ জন্ডিস হয় বা অনেকগুলোই প্রবলেম হয়। তো সেক্ষেত্রে সার্জন যেটা বলেছেন, আমার মনে হয় অপারেশনটা করিয়ে নেওয়াই ভালো। অপারেশনের এখন অনেকগুলো প্রসিজার আছে, আপনি যদি এফোর্ড করতে পারেন তাহলে অনেকগুলো ডেফিনেটলি এখন ল্যাপারোস্কোপিক সার্জারি আছে, অনেক ওপেন সার্জারি আছে, যার যেটা মানে পছন্দ, বা ইভেন ডাক্তারবাবুরা অনেক সময় সাজেস্ট করেন যে আপনার এটা করলে ভালো, ক্লিনিক্যালি এক্সামিন করে সেই অনুযায়ী যাওয়া উচিত। আর ওষুধপত্রের ব্যাপারে দেখুন, এগুলো অনেক কিছু ফ্যাক্টর প্লে করে, হ্যাঁ কাজ করে এটাতে। যদি সাইজের উপরে, কয়টা মাল্টিপল স্টোন আছে কিনা সেটার উপরে, আমার মনে হয় যদি ঠিক হয়ে যেত তাহলে ওনাকে হয়তো অপারেশনের করা হতো না, অ্যাডভাইস করা হতো না। দর্শক বন্ধু নিশ্চয়ই শুনলেন ডাক্তারবাবু কি বললেন, যে আপনার এটা যদি ওষুধ দিয়ে সারানো যেত তাহলে আপনাকে অপারেশন করার অ্যাডভাইস বা কথা বলতেন না ডাক্তারবাবু। আর এত কিছু করার পর, পরীক্ষা করার পর যখন অপারেশনের কথা বলেছে, তার মানে সেই পাথরটা অপারেশন করেই বের করতে হবে। পাথর বা পাথরগুলো না করলে আগামী দিনে কিন্তু সেটা একটা অন্য রূপ নিতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করিয়ে নিন। দেখি এবার কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, সমস্যা যেটা আমি বলছি, দর্শক বন্ধু আগে আপনার নামটা বলুন। আমার নাম তপর দাস। আচ্ছা, কোথা থেকে বলছেন? সোনাই গোবিন্দনগর 5 বলুন কি সমস্যাটা, কি বলুন বলুন আপনার যেটা বলেছিলেন সেই সমস্যাটাই তো, লোমের ভিতরে। চলুন আপনি সঙ্গে থাকুন তপন বাবু। আপনাকে বলি, আর শুধু তপন বাবু নয়, আমি দর্শক বন্ধুদের বলছি, টিভি সেটের ভলিউমের সামনে যদি আপনি টিভি সেটের ভলিউমটা বাড়িয়ে যদি আপনি কথা বলেন, তাহলে কি হবে,
ফোনে একবার শুনবেন, টিভিতে একবার শুনবেন, আপনি কথা বুঝতে পারবেন না, কথা বলতে পারবেন না। তার জন্য বলি, বাড়ির অন্যরা টিভি দেখুক, আপনি টিভির অন্য ঘরে চলে যান বা বাইরে বেরিয়ে এসে ফোনটা করুন আমাদের। ডাক্তারবাবু, সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্সের কথা বলছিলাম, এটা কেন হয়? তো এগুলো অনেকগুলোই কারণ থাকে সোডিয়াম পটাশিয়াম, এগুলো কমনলি দেখা যায় এখন আমাদের স্পেশালি বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে অনেকাংশে দেখা যায়। অনেকগুলো কারণের মধ্যে কমন কয়েকটা কারণ যেগুলো আমি বলছি, যেগুলো আমরা কমনলি পেয়ে থাকি, সেগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা ডায়রিয়া। আচ্ছা। ডায়রিয়া হলে আমাদের শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম লবণ বেরিয়ে যায়, সেটাতেও অনেক পেশেন্টকে আমরা সোডিয়াম কম পটাশিয়াম কম পেয়ে থাকি। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো মেডিকেশন। অনেকগুলো মেডিকেশন আছে যেগুলোতে সোডিয়াম পটাশিয়াম কমে যায়, সেটা অনেক সময় ওভারলুকড হয়ে যায়, অনেক সময় আমরা চিন্তা করি না ওই লাইনে, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে কিছু ডায়াবেটিক ওষুধপত্র, কিছু প্রেশারের ওষুধপত্র আছে যেগুলো খেলে, বা কিছু হার্টের ওষুধপত্র আছে যেগুলো খেলে সোডিয়াম পটাশিয়াম কমে যায় শরীরে। তো সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হয়। বা গরমকালে এক্সেসিভ সোয়েটিংয়েও আমাদের লবণ কমতে পারে। বা আমরা দেখেছি যে অনেক সময় কিছু জিনিস আছে, কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে অনেকের, যেমন পটাশিয়াম কমে যাওয়াটা। অনেক সময় হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস বলে একটা ডিজিজ আছে, সেটা যেমন দীর্ঘ সময় হাঁটলে বা এমন হলে ওদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। তো এগুলো অনেকগুলো কারণ আছে। ওকে, মানে এটা থেকে সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হতে হ্যাঁ, পারে। যেমন যাদের ক্রনিক লিভার ডিজিজ আছে ওদের, আপনি হয়তো দেখেছেন কাউকে কাউকে শরীর পুরো ফুলে গিয়েছে, তো শরীরে এক্সেসিভ জল এসে পড়েছে, অনেকের এসে পড়ে পা ফুলে যায়, পেট ফুলে যায়, পেটে জল এসে পড়েছে। তো সেক্ষেত্রে অনেক সময় হাইপারভোলিমিক হাইপোনেট্রিমিয়া বলে একটা টার্ম আছে, সেটাতে অনেক সময় কি হয়, সোডিয়ামটা রিলেটিভলি কমে যায় শরীরে। তবে আমি আসছি ফিরে এই বিষয়টা নিয়ে আরেকবার। আরেকজন বন্ধু দেখি কে আছেন আমাদের সঙ্গে একটু। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আজিজ বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। আজিজ বলছি, আজিজ। আজিজ জি বলুন, কি জানতে চাইছেন? আমি ওই আমার রক্তচাপের জন্য। রক্তচাপ, ওকে। আজিজ বাবু, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি ফোন করছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বলুন, রক্তচাপ কি আপনার কি আমার সমস্যা? হাই প্রেসার। হাই প্রেশার। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? 2 বছর। 2 বছর। বয়স কত আপনার এই মুহূর্তে? আমার বয়স 40। 40। আর লাস্ট যেদিন মেপেছিলেন রক্তচাপ, সেদিন কত এসেছিল? 140/80 এসেছিল। হ্যাঁ। ওকে, এবার আপনি বলুন আপনার কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা হয়তো ওষুধ খাচ্ছি, ওই অ্যামোনিয়াম 5 খাচ্ছি। ওটা একটু কমছে, আর কি পরামর্শ হলে আরো কমে যাবে? ওকে ওকে, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, বর্ধমান থেকে আজিজ বাবু, ওষুধ খেয়ে 140/80 বলছেন, বয়স 40। ইজ ইট ওকে? ঠিকঠাক আছে কি এটা? না, আরেকটু কমাতে হবে, আরেকটু কমাতে হবে। স্পেশালি সিস্টোলিক যেটা 140 থেকে আরেকটু কমাতে হবে। আচ্ছা। তো প্রিভিয়াসলি আগের গাইডলাইন যেগুলো ছিল, যেগুলো আমরা এতদিন ফলো করতাম, সেটাতে 140 অবধি অনেক ডিজিজের ক্ষেত্রে, যেমন কিডনি ডিজিজের ক্ষেত্রে আমরা অনেক সময় 140 বলতাম, বা কিছু স্পেসিফিক ডিজিজের ক্ষেত্রে আমরা 140 অবধি অ্যাকসেপ্ট করতাম। মানে শরীরে কোনো রোগ থাকলে? হ্যাঁ হ্যাঁ, আগে। তো এখন রিসেন্ট যেগুলো গাইডলাইন বেরিয়েছে সবগুলোতেই মোটামুটি আমাদের কাট অফ আরেকটু নিচে নেমে গেছে। তো আমরা 140 থেকে আরও কমাতে হবে, অ্যাটলিস্ট 130 বা বিলো 130 প্রেফারেবল। ওকে, তাহলে ওনাকে কি করতে হবে, যে যিনি ওনাকে মেডিসিন দিয়েছিলেন ওইরকম ওনাকে আবার কনসাল্ট করতে হবে, হয়তো ওষুধ চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ওষুধ হয়তো একটু মডিফাই করে দিলে হয়তো 120-এর আশেপাশে এসে পড়বে। তো আমরা সেটা অ্যাকসেপ্টেবল মোটামুটি এই বয়সটাতে। ওকে, 40 তে তবে ওনার দেখতে হবে যে ওনার লাইফস্টাইল মডিফিকেশন করে কতটুকু কমানো যায়। উনি যেমন নুন না খাওয়া বা রেগুলার এক্সারসাইজ করা, ওগুলোকে মেনটেন করছেন কিনা সেগুলো দেখতে হবে। দর্শক বন্ধুরা, হাইপার টেনশন এবং ব্লাড সুগার, এই দুটোর জন্যেই, মানে প্রেশার বেশি, ব্লাড প্রেশার বেশি বা ব্লাড সুগার বেশি যাদের, সবার জন্যই কিন্তু লাইফস্টাইল, মানে আমাদের জীবন যাপনের যে ধরনটা, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো যাওয়া অবধি আমরা কি করছি, কিভাবে করছি, কি খাচ্ছি কি না খাচ্ছি, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে করা কিন্তু খুব জরুরি, এবং প্রত্যেকজন ডাক্তারবাবুরা কিন্তু একই কথা বলেন। তো সেটাই করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন, সেটাই বলে। আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ, ধর্মনগর থেকে বলছি। ধর্মনগর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, জিআরডি প্রবলেম। আচ্ছা বলুন। আচ্ছা,
হ্যাঁ GERD বলুন। GERD বললাম, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। হ্যাঁ, এটা নিয়ে অনেকদিন থেকে ভুগছি। আচ্ছা আপনার বয়সটা বলুন আগে একবার, আর কতদিন ধরে ভুগছেন সেটা বলুন। আমি গত এপ্রিল মাস থেকে গত এপ্রিল মাস থেকে। আর এই মুহূর্তে আপনার বয়স কত? 30। ওকে, ডাক্তারবাবু কিছু জানবেন আর? না, ঠিক আছে। ওকে, চলুন সঙ্গে থাকুন দর্শক বন্ধু, আপনি ধর্মনগর থেকে, আপনি সঙ্গে থাকুন। GERD সমস্যায় ভুগছেন গত এপ্রিল মাস থেকে, মানে অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে। দেখুন, GERD-তে এমনিতে আপনি মেডিকেশনের সাথে সাথে আপনাদের কিছু জিনিস মেনটেন করতে হবে, যেগুলো আপনার জীবনযাত্রা কিছু শৈলী পরিবর্তন করতে হবে, সেগুলোতে অনেকাংশে রিলিফ পাবেন। ওষুধ তো খেতে হবে, ওষুধ কিছু স্পেসিফিক ওষুধপত্র আছে, সেগুলো ডাক্তারবাবুর কাছে গেলেই যে কোনো হাসপাতালে দিয়ে দেবে। সেই সাথে আপনার যেগুলো লক্ষ্য রাখা উচিত, যেটা ওবেসিটি একটা ওয়ান অফ দ্য কজ। যদি ওবেসিটি যদি থাকে, ওদের বেশি হয় এইসব। আচ্ছা, আর আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো রাতে খাওয়ার বা দুপুরে খাওয়ার সাথে সাথেই বিছানায় না যাওয়া। সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। খেয়ে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা না ঘুমানো, এরপরেই বিছানায় যাওয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্পাইসি ফুড কম খাওয়া, সেটা তো আসবেই। হ্যাঁ, স্পাইসি ফুড একদম কম খাওয়া। পরিমিতভাবে জল খাওয়া মানে এই নয় যে সকালবেলা উঠেই আমি 1 লিটার জল খেয়ে নিলাম, সারাদিন খেলাম না, বা সন্ধ্যায় আবার 1 লিটার খেয়ে নিলাম, ব্যাপারটা এমন নয়। এটা গ্যাপে গ্যাপে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর 1 গ্লাস আধা গ্লাস এমন করে খেতে হবে, যাতে পরিমিতভাবে সারাদিন জল খাওয়া, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, খুব এক্সেসিভ জলও নয়, মোটামুটি পরিমিত পরিমাণে জল খাওয়া। আর এই যে স্পাইসি ফুড কম খাওয়া, তারপরে আপনার খাওয়ার সাথে সাথেই বিছানায় না যাওয়া, সেগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু। ওবেসিটিও একটা বিষয়, যে আপনি যদি মানে অনেকে দেখেন, হ্যাঁ, এখানে ওষুধ থেকে বেশি তাহলে ফুড হ্যাবিটস, মানে হ্যাঁ, খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলটাকে মডিফাই করা ভীষণ গুরুত্বপূর্ণ। সঙ্গে ওষুধের ভূমিকা ডেফিনেটলি আছে, করলে এটা মানে কিউরেবল ডিজিজ। দর্শক বন্ধু শুনেছেন কি বলেছেন ডাক্তারবাবু নিশ্চয়ই। এবার দেখি কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গোবরডাঙ্গা থেকে কে বলছেন? প্রশান্ত পাল। প্রশান্ত বাবু বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে বলবো যে হ্যাঁ বলুন। ওই যে রক্তের হিমোগ্লোবিন যদি বেশি থাকে, এটা কি কোনো সমস্যা আছে? মানে 16.5 থেকে, আচ্ছা 16.5, ওকে। কোনো কি এতে অসুবিধা আছে? আচ্ছা প্রশান্ত বাবু, পাশাপাশি আপনি একবার বলুন যে আপনার বয়সটা কত? বয়স 38, কিন্তু শরীর দুর্বল, কোনো থাইরয়েড বা সুগার এরকম কিছু নেই। অন্য কোনো সমস্যা নেই শরীরে? আছে। আচ্ছা, অন্য কোনো সমস্যা নেই? আপনি কি ধূমপান করেন? প্রবলেমের থেকে নাকি অন্য কিছু? প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, ডাক্তারবাবু জানতে চাইছেন আপনি কি ধূমপান করেন? হ্যাঁ। ওকে, চলুন আপনি সঙ্গে থাকুন। ডাক্তারবাবু 16.5 এক্সেসিভ? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্যাপারটা কিন্তু ইউজুয়ালি আমরা সমাজে এটা নিয়ে সচেতনতা নেই। ওকে, কম থাকলে মানুষ কম থাকলে খুব, কম থাকাতে অনেকেই সচেতন যে আমার হিমোগ্লোবিন কম, আমার এনিমিয়া, আমার রক্তাল্পতা আছে। কিন্তু বেশি থাকলেও যেটা একটা প্রবলেম হতে পারে, সেটা আমাদের বুঝতে হবে। ওনার 16.5 অফকোর্স সেই অর্থে ততটা বেশি নয়, কিন্তু এই প্রসঙ্গে আমি ওনাকে বলতে চাইবো, বা সবাইকেই বলতে চাইবো যারা দর্শক বন্ধুরা আছেন, বেশি হিমোগ্লোবিন থাকাও কিন্তু খুব একটা সুখকর নয়। আচ্ছা, পলিসাইথেমিয়া বলে একটা ডিজিজ আছে, পলিসাইথেমিয়া ভেরা, বা এগুলো অনেক, এই অ্যান্টাইটির অনেকগুলো ডিজিজ আছে যেগুলো রিয়েলি আমাদের বিপদ আনতে পারে ভবিষ্যতে। আচ্ছা, আমাদের দুটো জিনিস ভাবতে হবে। একটা জিনিস হলো যে কিছু লাইফস্টাইল ডিজিজ আছে, যেমন স্মোকিং। আমি কেন জিজ্ঞেস করলাম স্মোকিং করেন কিনা? স্মোকিং যারা করেন ওনাদের হিমোগ্লোবিন পলিসাইথেমিয়া ডিজিজটা হতে পারে। আচ্ছা, বা অনেকে রিলেটিভ একটা পলিসাইথেমিয়া আছে, যেটা হাই অল্টিটিউডে যারা বসবাস করেন ওনাদের ক্ষেত্রেও কখনো কখনো সেটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, স্মোকিং ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যাদের হিমোগ্লোবিন বেশি থাকে। বা আরেকটা যেটা বললাম, কিছু জিনিস আছে, জেনেটিক বিষয় আছে কিছু। পলিসাইথেমিয়া ভেরা বলে একটা ডিজিজ আছে, সেটাতে যেমন হিমোগ্লোবিন অনেকটা বেড়ে যায়। তাহলে এখানে ওনার কি করার আছে, মানে উনি কি করতে পারে? মানে এখন আপাতত প্রথম তো আপনি বলবেন স্মোকিং ছাড়ার কথা। ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে যে ওনার
এটা কি ওনার লাইফস্টাইলের জন্য হচ্ছে এই বাড়াটা নাকি জেনেটিক কোনো Genetic ফ্যাক্টর আছে সেটা আমাদের বের করতে হবে। সিম্পল কিছু টেস্ট আছে বা ক্লিনিক্যাল এক্সামিনেশনও আমরা অনেকটাই বুঝতে পারি, বা অনেক কিছু সিম্পল বিষয় আছে, যেমন অনেকের যেমন পলিসেটিমা যাদের থাকে, যেমন স্নান করে আসার পরে গা চুলকায়, যেটা অ্যাকোয়া অ্যালার্জি অনেক সময় থাকে, তো এমন ইউরিক অ্যাসিড অনেক সময় অনেকের বেশি থাকে এইসব ডিজিজের ক্ষেত্রে। তো সেগুলো সামগ্রিকভাবে বিবেচনা করে ডাক্তারবাবু ডিসিশন করবেন যে সেটা কি ডিজিজ, পলিসেটিমিয়া গ্রুপের কোন ডিজিজটাতে পড়ছে। তো সেটাতে অনেক সময় আমাদের এমনও হয়, আমাদের অনেক পেশেন্টই আছেন যাদের আমরা পিরিয়ডিক ফ্ল্যাবোটমি করি। ফ্ল্যাবোটমি মানে আর কিছু না, আমরা ব্লাড শরীর থেকে ডিসকার্ড করি। আচ্ছা, ওইসব পেশেন্টদের ক্ষেত্রে যাদের খুব বেশি হিমোগ্লোবিন থাকে, খুব বেশি বলতে আমি ওনার 16.5 বলছি না, সেটা আরও অনেক কিছু ফ্যাক্টর আছে। 17, 18, 19 থাকে। হ্যাঁ, অনেক আছে, আমি 21, 22 এমনও আছে অনেক পেশেন্টের। আচ্ছা, ব্লাড বের করে সেক্ষেত্রে হ্যাঁ, প্যাক্সেল ভলিউম বলে একটা জিনিস আছে, কমপ্লিট হিমোগ্রাম করলে বোঝা যায় প্যাক্সেল ভলিউমটা কত আছে সেটার উপরে ডিপেন্ড করে যে আমরা হিমোগ্লোবিনের সাথে সাথে ওটা কত আছে, ওটার একটা নির্দিষ্ট কাট অফ পয়েন্ট আছে। ওটার বেশি হলে আমরা বলি যে না ঠিক আছে, নাও ইটস টাইম টু ডিসকার্ড, কিছু ব্লাড শরীর থেকে 1 ইউনিট বা এমন আমরা বের করি পিরিয়ডিক, ধরুন এই মাসে করলাম 1 ইউনিট, নেক্সট মাসে আরেক ইউনিট, বা এমনভাবে আমরা করি। তো সেটা না হয় এগুলো থেকে অনেক কমপ্লিকেশন তৈরি হয়। যাদের পলিসেটিমা থাকে এটা থেকে অনেক কমপ্লিকেশন, স্ট্রোক ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। এটা থেকে হতে পারে। হ্যাঁ, হতে পারে। তো হতে পারে। তাহলে এটাকে ট্রিটমেন্ট করানো মানে ফেলে রেখে না। রাখাটা, গাফিলতি করাটা ঠিক হবে না প্রশান্ত বাবু। উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা থেকে বলছিলেন প্রশান্ত বাবু। ফেলে রাখা বা ওভারলুক করার বিষয় নয় এটা। সো তো আপনি একবার ট্রিটমেন্ট করিয়ে নিন, আপনি কোনো একজন নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে কি করতে পারেন সেটা একটু দেখে নেবেন। এবার কে আছেন দেখি টেলিফোনে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাবুলচুমনি থেকে বলছি, ইউনিভার্সিটির ছাত্র। হ্যাঁ, বাবুলচুমনি থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আমি অজয় বলছি। অজয় বাবু বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমার বউয়ের সাদা স্রাব যাচ্ছে। হ্যাঁ, ওকে, আমার এটার জন্য একটা কি করা উচিত? ওকে ডাক্তারবাবু, জানবেন কিছু ওনার কাছে, বয়স বা কোনো কিছু প্রয়োজন হবে এখানে? না, ঠিক আছে। ওকে, চলুন, সঙ্গে থাকুন। আচ্ছা, হোয়াইট ডিসচার্জ, সাদা স্রাব যেটা আমরা বলি, এটা অনেকেই বলতে চান না। অজয়বাবু বলেছেন না, সেটাই এখন যেহেতু ওনার মিসেস বলেছেন, তাহলে ডেফিনেটলি এটা এজ গ্রুপ হয়তো 20 আপ হবে, বা এমন টাইপের ধরে নিচ্ছি যে এটা এমনই হবে। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করাই বাঞ্ছনীয়, কারণ কিছু জরায়ুর মুখটাতে কিছু সমস্যা থাকে, বা কিছু ফাঙ্গাল ইনফেকশন থাকে অনেক সময়। ওই ফাঙ্গাল ইনফেকশন, লোকাল প্রাইভেট ফাঙ্গাল ইনফেকশন কিছু থাকে, ওইগুলো থেকে অনেক সময় সাদা স্রাব হয়, অনেকেরই আমরা দেখতে পাই। তো আমি যেটা ওনার লোকালি যেটা করণীয় সেটা বলবো যে হাইজিন মেনটেন করা, আমাদের হাইজিন মেনটেন, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণভাবে মেনটেন করতে হবে। তার উপর ডেফিনেটলি কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে যদি সেটা ফাঙ্গাল ইনফেকশন হয়, বা জরায়ের অন্য কোনো ডিজিজ থেকে হচ্ছে, বা আমাদের প্রাইভেট পার্টসের কোনো সমস্যা থেকে হচ্ছে, সেটা থেকে ডায়াগনোসিস, হ্যাঁ, চিকিৎসাটা হয়ে যাবে। এক্স্যাক্টলি। ওকে, ফাইন। সেখানে একই কথা আমি আবারও বলবো যে গাফিলতি নয়, এটাকে ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। ডাক্তারবাবুর পরামর্শ নিন, স্ত্রীরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন। ডাক্তারবাবু, আমরা কথা বলছিলাম সোডিয়াম পটাশিয়াম নিয়ে। সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হলে এটা কি রিকভারি করাটা মানে কতটুকু সহজ, যদি ধরা পড়ে যায় যে ডিসব্যালেন্স হয়ে গেছে? আরেকজন বন্ধু আছেন, একটু দেখিনি কে আছেন। হ্যালো, 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 নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন। বলুন। হ্যাঁ, শরৎ কুমার রায়, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, সালাদ। আমার বয়স 54। হ্যাঁ, আমার প্রেশারটা 12 মাসই 110/70। এটা কি নর্মাল? বয়স 54। 110/70? হ্যাঁ, না, আপনার প্রেশার লো আছে। না, ঠিক আছে, না, ঠিক আছে, চলুন, একদম ঠিক আছে। আপনি 54 বছর বয়সে 110/70 ধরে রেখেছেন, আপনি জীবনযাপন করছেন ভালো, আর অন্য কোনো সমস্যা নেই তো শরীরে? কোলেস্টেরল ছিল, কোলেস্টেরলটা কমে গেছে, কোলেস্টেরল ছিল। আপনি একদম ভালো আছেন, সুস্থ আছেন, কোনো টেনশন করবেন না। নতুন বছর অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন এভাবে। চলুন, আমরা যেটা বলছিলাম, সোডিয়াম পটাশিয়ামকে
রিকভারি করার যে পিরিয়ডটা ঠিক তাড়াতাড়ি হয় নাকি এটা কি লেন্থি পিরিয়ড হয়? সেটাতে দুটো ইস্যু, একটা হলো সোডিয়াম যেটা বলছেন, সোডিয়াম পটাশিয়াম আলাদা করে বলছি আমি। সোডিয়াম কমে যাওয়াটা অনেকাংশেই মানে এত সিরিয়াস ব্যাপার হয় যে অনেকের কনভালশন হয়, খিঁচুনি পর্যন্ত হয়ে যেতে পারে, আচ্ছা। বা অনেকে আনকনসাস হয়ে যান। প্রাথমিকভাবে কিছু সিমটমস দেখা যায়, যেমন পেরিওরাল ট্রেমর বলে, মুখ কাঁপে বা উল্টাপাল্টা কথা বলেন, ডিসওরিয়েন্টেড থাকেন, সেগুলো দেখলেই আমাদের যে কোনো বয়স্ক পার্সন বা ইভেন কম এজের পার্সনেরও আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে সেটা হতে পারে ওয়ান অফ দ্য কজ। আর যদি উনি হার্টের ওষুধ বা প্রেশার ওষুধ খাচ্ছেন কিছু, বা প্রিভিয়াসলি রিসেন্টলি কোনো ডায়রিয়া বা এমন কিছু বমিটিং, বারবার বমি করেছেন কিনা, সেগুলো হলে আমাদের ভাবতে হবে প্রথমে এই জিনিসগুলো। আর কারেকশনের ব্যাপারটা যতটুকু বলছি, সেটা মানে আমরা ইউজুয়ালি ডাক্তারি শাস্ত্রে সেটাতে র্যাপিড কারেকশন করি না, আস্তে ধীরে সোডিয়ামটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কারেকশন করি। মানে খুব র্যাপিড কারেকশন করলেও সোডিয়াম কিছু ওডিএস বলে একটা ডিজিজ আছে, সেটা হতে পারে, হ্যাঁ অন্য সমস্যা হতে পারে, অসমোটিক ডিম্যালিনেশন বলে। চলুন দেখি কে আছেন এবার একটু টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি জয়নগর থেকে বলছি। জয়নগর থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন? আচ্ছা, আমার না বিকালে হইলেই পিঠটা খুব ব্যথা করে আর শরীরটা খুব চুলকায়। আচ্ছা, বিকেল হলেই সমস্যাটা হয়। আপনার বয়সটা বলুন আগে একবার। আমার বয়স 64। 64। আমার সুগার আছে, প্রেসার আছে, থাইরয়েড আছে। সুগার, প্রেসার, থাইরয়েড, ওকে। হ্যাঁ। চলুন, কতদিন ধরে এই সমস্যাগুলোতে ভুগছেন আপনি? আমার প্রায় 28 বছর সুগার, ইনসুলিন লই 2 বেলা 2টা ওষুধ খাই। আচ্ছা ডাক্তারবাবু, থাইরয়েডের ওষুধ খাই, প্রেসারের ওষুধ ঠিক আছে। খাই, সুগারের ওষুধ খাই। ওকে, আর কিছু জানবেন না? না, ঠিক আছে। চলুন, আচ্ছা আপনি সঙ্গে থাকুন। আপনি ডাক্তারবাবু আলোচনা করছেন আপনার বিষয় নিয়ে, পিঠ ব্যথা বললেন আর শরীর চুলকায় আপনি বলেন। বিকেল আর গরম করে ব্যাগ দিয়ে কিছুটা রিলিফ পাই, হট ওয়াটার ব্যাগ দিয়ে বিকালবেলা প্রত্যেকদিন চেক দিতে হয়। আচ্ছা, এটা কি শীতকালে? খুব চুলকায়। এটা কি শীতকালেই হয় নাকি সারা বছরই আপনার এরকম ব্যথা? শীতকালে। শীতকালে হয়। চলুন, সঙ্গে থাকুন আপনি সঙ্গে থাকুন। আমি কিন্তু শরীরে খুব সাবান টাবান দিই, খুব পরিষ্কার থাকি। মানে আপনি পরিষ্কার আছেন, স্কিনে কোনো সমস্যা নেই আপনার, সেটাও না না চুলকানোটা অন্য কারণ থেকে হতে পারে। চলুন, সঙ্গে থাকুন আপনি ডাক্তারবাবু। এই ক্ষেত্রে যেটা বলছি, ঠিক আছে, উনি হাইজিন মেনটেন করছেন। তবে একটা জিনিস ইম্পর্টেন্ট হলো যথেষ্ট পরিমাণে স্কিনটাকে ময়েশ্চার করে রাখা, সেটা এই শীতকালটাতে ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা না হলে কেউ স্কিন ছোট 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 নমকুপের করে ছোট ছোট ক্র্যাকলস হয়, ফেটে যায়, সেটা থেকে অনেক সময় একটা ইচিং হয়। তো এটাও একটা কারণ হতে পারে, আমি বলছি না এটাই কারণ। ডার্মাটোলজিস্ট ডেফিনেটলি এই কারণটা রুল আউট করতে পারবেন। আর উনি যে ডিজিজগুলোর কথা বলেন, প্রত্যেকটা ডিজিজ থেকেই নিউরোপ্যাথি হতে পারে, নিউরোপ্যাথি থেকে এমন হতে পারে, ইভেন থাইরয়েড থেকেও এমন শরীর ব্যথা, পিঠ ব্যথা এগুলো হয়। তবে অ্যাসোসিয়েটেড অন্য কোনো কজ আছে কিনা সেটাও আমাদের বের করে রাখতে হবে। ওকে, তার মানে ওনার সুগার বেশি, থাইরয়েড বেশি, প্রেসার আছে, প্রত্যেকটা ডিজিজই মানে পিঠ ব্যথার জন্য যে কোনো একটা কারণই হতে পারে। সবগুলোকে কন্ট্রোলে রাখতে পারলে হয়তো ওনার পিঠ ব্যথাটা অনেকটা কমে যাবে। এক্স্যাক্টলি। তারপর যেমন ক্যালসিয়াম কম থাকতে পারে, বা একটা বয়সের পরে যেমন মেনোপজের পরে অনেক সময় একটা হরমোনাল ডিসব্যালেন্স হয়, সেটা থেকে অনেক সময় হয়। তো ওনাকে এখন তাহলে কি করা, মানে ওনাকে কনসাল্ট করা কোনো ডাক্তারবাবুর সঙ্গে? ডেফিনেটলি যে কোনো হাসপাতালে গিয়ে যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করলেই উনি ওই ব্যাপারটা ধরে নিতে পারবেন, ক্লিনিক্যাল এক্সামিন করে প্লাস কিছু পরীক্ষা নিরীক্ষা করে ধরে নিতে পারবেন। ঠিক আছে ডাক্তারবাবু, একটা প্রশ্ন আপনাকে আমি করবো, সেটা হচ্ছে যে অনেক বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ভোরের দিকে উঠে বাথরুমে যাচ্ছেন বা টয়লেটে যাচ্ছেন, অনেকেই বলে যে প্রেশারটা বেড়ে যায় অনেক সময়, ওই সময়টাতে অনেক সময় মাথা ঘুরে পড়ে যাচ্ছেন বা ঘুরে পড়ে যাচ্ছেন। তো বেসিক্যালি প্রেশারটা ওই সময় কি হাইপ থাকে, এটা কি ফ্যাক্ট? ওকে, আমি সেই প্রশ্নটা উত্তর নেব আপনার কাছে, কিন্তু আরেকজন বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি। আসাম থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন? খলিলুর রহমান চৌধুরী। চৌধুরীবাবু বলুন, কি জানতে চাইছেন? মানে হাই ব্লাড প্রেশার। আচ্ছা, বয়স কত আপনার? বয়স কত আপনার? হ্যালো, আমার বয়স তো ধরেন 60+। 60+, ওকে। আর লাস্ট যখন প্রেসার মেপেছিলেন কত ছিল? হ্যালো, ও এটা রিসেন্ট লেভেলটা হলো 90 আর উপরে তো 100 সামথিং টু 40 হয়ে যায়। ওকে চলুন, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন।
60 প্লাস 90/100 30 to 40 মধ্যে থাকে উনি বলছেন। একটু চেঞ্জ করতে হবে, একটু জীবনশৈলী পরিবর্তন প্লাস যদি মেডিকেশন দিয়ে হয় মেডিকেশন কিছুটা চেঞ্জ করতে, একটু মানে যদি উনি ওষুধ খেয়ে থাকেন তাহলে ওষুধগুলো হয়তো একটু চেঞ্জ করতে একটু হতে পারে। modification করতে হবে। আর জীবনযাপনের ধরনটা একটু একটু, পাল্টাতে হ্যাঁ, হবে, একটু পাল্টাতে। ঘুমের টাইম, সেটাই। কাজ করার টাইম, খুব একটা প্রবলেমেটিক না, খুব একটা কঠিন বিষয় না। ওকে, এটা তো প্রেশার কখন সবচেয়ে বেশি high না, সেটা থাকে? আমি যেটা বলছিলাম সেটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটা যে এই যে সকালবেলা আমরা প্রায় সময় দেখি বয়স্ক লোকদের ক্ষেত্রে বেশি হয় যে সকালবেলা টয়লেটে গেলেন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলেন। তো সেটা যতটুকু না প্রেশার থেকে হচ্ছে তার চেয়ে বেশি ব্যাপার হলো মিকচুরেশন সিনকোপ বলে একটা বিষয় আছে। তো এটা আমাদের সচেতন হতে হবে। এটা খুব ভালো প্রশ্ন করেছেন এই প্ল্যাটফর্মে। আমি অন্তত সবাইকে এই থ্রুতে আমি বলতে চাই, মিকচুরেশন সিনকোপ বলে প্রায় সময় আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি, ইভেন আমাদের এজ গ্রুপও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো ওটাতে কি হয়, সাডেন একটা ভাসোভেগাল অ্যাটাক হয়। ভাসোভেগাল অ্যাটাকটাতে হলে সাডেনলি আমরা মাথা ঘুরে পড়ে যাই। তো সেটা আমরা ধরে নিই যে প্রেশার বেশি হয়েছে সেই জন্য হয়েছে, অথচ সেটা নয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমাদের বাড়ি ঘরে বয়স্ক মা বাবা যারাই আছেন সবাইকে আমরা এটুকুই বলবো যে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে টয়লেটে যাবেন না। আচ্ছা, একটু বসে পাটা ঝুলিয়ে একটু নাড়িয়ে তারপরে একটু স্থিত হয়ে তারপরে উঠবেন, সাডেনলি উঠে চলে যাবেন না। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই সিম্পল একটা বিষয় করতে পারলে অনেকাংশে আমরা কিন্তু অনেকেই accident-গুলো কাটতে হ্যাঁ পারে। অনেকেই হেড ইনজুরি নিয়ে আসেন আমাদের কাছে যে পড়ে গেছেন, তো বলছেন হার্টের কোনো সমস্যা হয়ে গেছে বা স্ট্রোক হয়ে গেছে বা এমন হঠাৎ করে এমন করেন। এটা সিম্পল মিকচুরেশন সিনকোপ হয় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে কাফ সিনকোপ হতে পারে, কাশি দিতে দিতে অনেকে এমন সাডেনলি ফেন্টিং অ্যাটাক হয়, এমনও আমরা পেয়েছি অনেক পেশেন্টকে। তো এগুলো নিকটবর্তী ডাক্তার কাছে গেলেই বা হাসপাতালে গেলেই আমরা যথেষ্টভাবে সচেতন করি সবসময় পেশেন্টদেরকে। এই প্রেশারের ওষুধটা খাওয়ারটার পারফেক্ট টাইমটা কখন? এটা কি সকালে ঘুম থেকে উঠে? না, হ্যাঁ সেটা তো আসছিলাম আমি। দেখুন, কিছু কিছু ঔষধ আছে যেগুলো সকালবেলা খেলে ভালো, কিছু কিছু ঔষধ আছে ওগুলো বেস্ট কাজ করে রাতে খেলে বা সন্ধ্যায় খেলে। এগুলো ডিপেন্ড করে বা পার্সনের কোমরবিডিটির উপরে ডিপেন্ড করে, কোন ওষুধটা দিচ্ছি, কোন গ্রুপের ওষুধটা দিচ্ছি সেটার উপরেও ডিপেন্ড করে। আমাদের কাছে এখন অ্যান্টিহাইপারটেনসিভ নিয়ে অনেক ডাটা আছে যে আমরা জানি যে কোন ওষুধটা কোন সময় দিলে আমরা বেটার কাজ করবে। যেমন হ্যাঁ এক্স্যাক্টলি, যেমন আমি একটা ডায়াবেটিক্স যেটা অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে প্রেশারের ওষুধ হিসেবে আমরা দেই, সেটা আমরা অনেক সময় প্রেফার করি সকালবেলা দিতে, যাতে এটাতে দিয়ে হলে ইউরিনেশন বেশি হয়, প্রস্রাব বেশি হয়। তো আমরা প্রেফার করি সকালবেলা দিতে, যাতে আমরা বিকালবেলা যদি দিই কি হয় রাতের বেলা সারাক্ষণ পেশেন্ট টয়লেটে যেতে হবে। তো এমন কিছু অ্যাসোসিয়েটেড বিষয় আছে যেগুলো আমরা ভেবে চিনতে আমরা দিই। ওকে। আর ডাক্তারবাবু, প্রেশারের ওষুধ নিয়ে যখন বলছি অনেকেই গাফিলতি করেন যে আজকে তো খেতে ভুলে গেছি আর কি। সো এই একদিন খেতে ভুলে যাওয়াটা কি কোনো ম্যাসিভ কোনো কারণ হয়ে দাঁড়াতে পারে? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। আমি যতটুকু সবাইকে বলতে চাইবো যে টাইমলি যাতে মনে করে ওষুধটা খাওয়া হয়। একদিনের না খাওয়াও কিন্তু বিপদ ডেকে আনতে পারে। ওকে, ঠিক আছে। ডাক্তারবাবু, আর সময় নেই আমাদের হাতে, বছরটা শেষ হচ্ছে, আর 1 মিনিট সময় আপনার হাতে। কি বলবেন আরেকটা যেটা সবাইকে? পটাশিয়াম নিয়ে আমি ছোট করে বলে দিচ্ছি, হ্যাঁ, পটাশিয়াম নিয়ে যেটা আমাদের বলেন, সোডিয়াম পটাশিয়াম দুটোই কিন্তু বিপদ ডেকে আনতে পারে। পটাশিয়ামের ক্ষেত্রে অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট অব্দি হতে পারে, হার্ট অ্যারেস্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায় হার্ট চলাফেরা। ইভেন সোডিয়ামের ক্ষেত্রেও অনেক সময় হয়। আমরা ডিপেন্ড করে যে কতটুকু পরিমাণ আছে কমেছে সে অনুযায়ী আমরা কারেকশন করি, কতটুকু স্পিডে কারেকশন করতে হবে সেটা আমরা ডিপেন্ড করি আর কি ওই বিষয়টার উপর। তাহলে সোডিয়াম পটাশিয়ামকে নরমাল রাখার জন্য আমার মানে সুস্থ জীবনযাপন করার জন্য সুস্থ জীবনযাপন করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ফ্রুট জুস খেতে হবে, এগুলো সবগুলো আমাদের মেনটেন করতে হবে। ওকে, চলুন, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আজকে অনেক কিছু জানলাম আপনার কাছে, অনেক বন্ধুরাও ফোন করেছেন, অনেক অ্যাডভাইস আপনার থেকে পেলো। তো আজকের জন্য আপনাকে ধন্যবাদ জানাবো, আরো একদিন তো নিশ্চয়ই আপনাকে চাইবো আমাদের অবশ্যই। স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আগাম নববর্ষের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের আজ সময় খুব বেশি নেই, সময় নেই 2020 সালেরও আর বেশি। আর মাত্র কয়েকটা ঘন্টা পর নতুন বছরকে স্বাগত জানাবো। নতুন বছরে সবকিছু একই থাকবে বন্ধু, সেই রোগগুলো থাকবে, আমরাও থাকবো। আর পাশাপাশি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা তখনই সুস্থ থাকতে পারবো যখন আমরা সচেতন এবং সাবধান থাকবো। আর পাশাপাশি রোগ চলে এলে ট্রিটমেন্ট করব সেটা অন্য ব্যাপার, কিন্তু যতটুকু চেষ্টা করব রোগ প্রতিরোধ করতে, রোগকে দূরে রাখতে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো চলুন 2021-এ আমাদের মূল মন্ত্র এটাই হোক, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা রোগ প্রতিরোধ করব। ততক্ষণ আগামী বৃহস্পতিবার আবার ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যালো সুস্বাস্থ্যের গোটা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। গুড নাইট।
শুভরাত্রি। নমস্কার।